তাহলে আমি একটু বলছি যে উনি একটু আগে বলতে চাচ্ছেন। সবার কথা শুনতে পারলে ভালো হতো, কারণ ওনারা ইলেকট্রনিক মিডিয়াতে খুব সোচ্চার, সুতরাং সবার কথা জানতে পারলে তারাও বুঝতে পারতো যে তাদের মতামতের সাথে অন্যদের মতামতগুলি কি আছে। ধন্যবাদ। আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও উনি বলেছেন আমি আরও কিছুক্ষণ আছি, কারণ একটা নির্ধারিত অন্য প্রোগ্রামে যেতে হবে। তো যাই হোক, আমি সুযোগই করি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের এবং মিলেনিয়াম ইউনিভার্সিটি যারা আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং যতটুকু আমরা জানতে পারলাম যে এই আয়োজনটা আজকে শুধুমাত্র না বা একটা অনুষ্ঠানের শেষ না, আমরা এটা জেনেছি এর আগেও একটা সভা হয়েছে এবং টোটালিটিতে যে একটা সংস্কার বা কি আমরা চাওয়া, এইটা ওনারা একটা সবার মতামত নিয়ে জিনিসটা করতে চাইছেন। সুতরাং সেটা একটা পজিটিভ দিক। এই জন্যে আমি ওনাদেরকে ধন্যবাদ আবারও জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। তো যাই হোক, আমি খুবই সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলেই শেষ করি। আশা করি বিচ্ছিন্ন হবে আমার কথা, আপনারা বোঝা মানে কি বলবো, যে আমার অ্যাপ্রোচটা বুঝতে পারলেই খুশি হব। কারণ একজন ছাত্রবন্ধু বললেন, আমি ছাত্রবন্ধুদের আকাঙ্ক্ষা থেকেই শুরু করি। এখানে শিরোনাম করা হয়েছে জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ। আসলে যেভাবে কথা বলবো, আমি আসার আগে ভেবেছিলাম আমার ছাত্রবন্ধুর কথা শোনার পরে আমি একটু উল্টা দেখতে শুরু করতে চাচ্ছি। সেটা কি? এই যে ছাত্রবন্ধু দেখেন, তিনি কিন্তু তার নিজের আকাঙ্ক্ষার জায়গাটা বললেন। আমি নিশ্চিত এইখানে যদি সবাই যারা এখানে টেলিভিশনের ভাইরা আছেন তাদেরকেও যদি আমরা মাইক দিই, আপনি কিন্তু আপনার কথাগুলো বলবেন এবং কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকার এসে চাইবেন এই কারণে, কারণ দীর্ঘদিন ধরে যে স্বৈরাচারের পাহাড় আমাদের সামনে ছিল, এইটা সরিয়ে ফেললেও নতুন আমরা যেখানে নিয়ে আসব, যাকেই জানি না কেন, এই সংকটের সমাধান কি হবে, এটি বড় প্রশ্ন রয়ে গেছে। কেন? তার ছোট্ট দুটি উদাহরণ, আমি ব্যাখ্যায় যাব না। আমি মুক্তিযুদ্ধ বাদ দিই, ওটা তো সর্বোচ্চ ঐক্য ছিল। 1990 গণঅভ্যুত্থানের পরে তো কতকগুলো আকাঙ্ক্ষা ছিল, রূপরেখা হয়েছিল, আচরণবিধি হয়েছিল। রেহমান সুমান স্যারের নেতৃত্বে বলা যায় আমরা যতটুকু জানি বিনা মজুরিতে সংস্কারের প্রস্তাবগুলো হয়েছিল, বাস্তবায়িত হয়নি। 8-9 সাল, আমি অন্য আলোচনা বাদ দিলাম, স্থানীয় সরকারের ব্যাপারে আর অনেকের ব্যাপারে ছিল, ভলুম বই রচনা করা হয়েছিল, গেলে পাবেন, কিন্তু এটাকেও বাস্তবায়ন করেনি। জনগণের দৈনন্দিন জীবনের সংকট তো বাদই দিলাম। তা সুতরাং এক ধরনের অনাস্থা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি যেতে নাই, এটা বোধহয় আমরা বলতে পারবো না। এটা আগে একটু ফয়সালা করে নেওয়া দরকার। সুতরাং আমার মনে হয় এই বিবেচনা থেকে প্রত্যাশার জায়গাটা একটু আসছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন, একটু আগে যে বললাম যে এই যে যাদের প্রতি বললাম যে আস্থা হয়তো নাই, আসলে কি আস্থাহীনতা রাখাটাকে ঠিক? এর সহজ উত্তর না। এই আস্থাহীনতা রেখে যদি আপনি সংকটের সমাধান করতে চান, তাহলে এটা পারা যাবে না। মনে রাখতে হবে 1-11 এবং অন্য জায়গায় কি ছিল, -2 ফর্মুলা, বিরাজনীতিকরণ, অন্য অন্য জায়গায় যাওয়া, আমার তার পরিণতি সম্পর্কে জানি। আমি সময়ের জন্য বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না। সুতরাং আস্থায় নিয়ে আসতে হবে রাজনীতিকে, রাজনৈতিক দলগুলোকে, যাতে করে তারা জনগণের এই প্রত্যাশা পূরণের দিকে যেতে পারেন। এই ফান্ডামেন্টাল জায়গাটুকে মনে রেখে আমরা এবার যদি আসি যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমার প্রত্যাশা কী, এইটা বলার আগে ছোট্ট ব্যাকগ্রাউন্ড মনে রাখা দরকার। আমি শুরু করলাম যে পাহাড় সমান স্বৈরাচারকে হটানো হয়েছে এবং অতীতের যে কোনো সময় হটানোর থেকে এইবারের হটানোর একটা বিশেষত্ব কী, মানুষ বুকের রক্ত শুধু দেয়নি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, বরং স্বৈরাচার অত রক্ত নিতে পারে নাই, তার আগে তাকে চলে যেতে হয়েছে। এটাই তো সত্য। অতীতে তো এই ধরনের উদাহরণ কিন্তু আমরা দেখি নাই। কারণ সেইটার মধ্য দিয়ে যিনি মিছিলের কর্মী ছিলেন, তিনি শুধু না, তার বাবা মা, পরিবার পরিজন সবাই সমবেত হয়েছেন। তা আকাঙ্ক্ষা খালি কজন গুটি কয়েক ছাত্র বন্ধুদের না, বা আমরা ধরেন গত 15 বছর ধরে যে স্বৈরাচার উচ্ছেদের জন্য সংগ্রাম করছিলাম বিভিন্ন রাজনৈতিক দল, আমরা শুধু না, আমাদের বাবা মা, অভিভাবক, তারাও সম্পৃক্ত হয়ে তাদের আকাঙ্ক্ষার কথাটা নিয়ে এসেছেন, যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে এটা কিন্তু
খুবই দৃঢ়তার সাথে চোখ বন্ধ করে থাকলেও অন্তর দিয়ে এ কথাটুকু উপলব্ধি করে তাদের দায়িত্ব পালন করতে হবে। এই আমার তৃতীয় কথা গেল। চতুর্থ কথা, ঠিক যখন এখানে কথা বলছি আমি জানি না এই কথাটা আমার এখন যেটা বলবো বেমানান কিনা। এই সরকারের যে কদিন হলো কেন হঠাৎ করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামাতে হলো আমি জানি না। আমি এটা নিয়ে মন্তব্য করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই কারণে আমরা তো তাদের কাছ থেকেই দায়িত্ব আরও ভালোভাবে দেখতে চেয়েছিলাম। তাহলে কি নিজেদের মধ্যেই কতগুলো সংশয় বা প্রশ্নের উদ্যোগ নিজেরাই করছেন? আমি এটা তুলতে চাই না, বা ওনারা করছেন আমি তা মনেও করতে চাই না। আমি শুধু বলতে চাই আপনাদের প্রতি যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা সামনে রেখে দায়িত্ব পালন করুন। কারণ অতীতে যারা এ ধরনের সরকার ছিল নির্বাচিত হলো এত জনসমর্থন নিয়ে কিন্তু আসে নাই। তা আপনার ভয় কোথায়? আপনি কেন পারছেন না? সুতরাং একটু রিভিজিট করতে হবে। আমাকে যদি বলেন পারছেন না, তার একটা এই কথা এখন না অনেক দিন ধরে বলছি, পারছেন না শব্দটা আমি বাদ দিয়েই বলি। আপনি অনেক কাজের মধ্যে একটা কাজ করছেন বলে অন্ততপক্ষে আমার দৃষ্টি আকর্ষিত হচ্ছে না। প্রথমত রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন আন্দোলন করেছি তাদেরকে আস্থায় নিয়ে যে কাজটা করবেন জনগণের সামনে কিন্তু দৃশ্যমান হচ্ছে না। সেটা যদি না করেন তাহলে কি যেটা আকাঙ্ক্ষা করাটা কি কামিয়াব করতে পারবেন? আমি প্রশ্নই রেখে গেলাম। এবার শেষে চলে আসি যে কথাটি, তাহলে কি কাজটা করবে আলটিমেটলি রাজনীতিকবিদরা, রাজনৈতিক সরকার। তাহলে তার জন্য দরকার কি? আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা একটা ভালো নির্বাচন সম্পন্ন করা। ভালো নির্বাচন করতে গেলে দরকার হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে করতে হবে। কিন্তু আপনাদের কাছে তার থেকে আরেকটা আকাঙ্ক্ষা বেশি আছে, কতকগুলো জায়গায় সংস্কারের বিষয়টা আছে। কেন এটা দাঁড়ালো এই কারণে, ওই যে আমি প্রথমে বলেছি আস্থাহীনতার যে জায়গা আছে, মানুষ মনে করে ওনারা যদি কিছু শুরু না করে দিয়ে যায় তাহলে হয়তো হবে না। তাহলে এইবার আমি ভাগ করি, কথা শেষে চলে আসছি। যে 6টা আপনারা বললেন, প্রথমে আমরা রোডম্যাপ ঘোষণার কথা বলছিলাম, অনেক দিন ধরে এটা আমরা দেখি নাই। তারপরে 6টা কাজ করবেন আপনারা বলেছেন, ঠিক আছে আমি মেনে নিলাম। আমার পরিষ্কার কথা, এটাকে 2 ভাগে ভাগ করেন, 5টা একদিকে নেন, একটাকে আর একদিকে নেন। প্রথম 5টা নির্বাচনটাকে বাদ দিয়ে বলছি, ওই সংস্কারের জন্যে আপনি যাদের দায়িত্ব দিয়েছেন এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। আমি জানি না আসলে কি হচ্ছে, জানা নেই, তবু আমি কোশ্চেন করছি না। তাদেরকে দিয়ে বলেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারা একটা রূপরেখা তৈরি করুক। আপনি বলেছেন, যতটুকু টেলিভিশনের মাধ্যমে শুনলাম 3 মাস পরে আলোচনা শুরু হবে। এটা আমি ঠিক জানি না, কেউ কথাটাকে অন্যভাবে নেবেন। একটা এনজিওর সংস্কার, রাজনৈতিক সংস্কার আছে। একটা এনজিওর একদিনের সংস্কার একটা ডাকবে, 3 ঘন্টার একটা মিটিং, একটা বক্তৃতা করবে, কিছু খাওয়াবে দাওয়াবে, রিকমেন্ডেশন দিয়ে ছেড়ে দেবে। সেটা তো হয় না, ম্যান টু ম্যান আলোচনা করতে হবে, যুক্তি পাল্টা যুক্তি, তার মধ্য দিয়ে কোনটা কারেক্ট এই জায়গা নিয়ে আসতে হবে। তাহলে 5টা জায়গায় আপনারা সংস্কারের প্রস্তাব আগে থেকে আলোচনা করে বলেন, আমরা মনে করি এই সংস্কারের দিকে দেশটাকে যেতে হবে। রিকমেন্ডেশন প্রধানত পারলে শুরু করেন। আর আজকে থেকেই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কারের কাজটা শুরু করেন। ধরুন উদাহরণ দিয়ে, এটা কাজটা কিন্তু একদিনে হবে না, অনেক আলোচনা। ছোটোর বাইরে আমি ছোট্ট 2টা কথা বলি। ধরুন বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি অনেকদিন ধরে বলে আসছি সংখ্যানুপাতিক পদ্ধতি। আমি পত্রিকায় পড়লাম 31 দফায় দেখেছি বিএনপি বলছে দ্বিদলীয় পার্লামেন্ট। আমি দেখলাম একজন উপদেষ্টা ইতিমধ্যে কি প্রাদেশিক সরকারের কথা বলেছেন। অনেক আলোচনা আছে, আমি কোনোটাকেই নাকচ করার পক্ষে না, আলোচনা হোক না, আরও পয়েন্ট আছে, আলোচনা হোক। তো এই আলোচনা তো করতে হবে, সময় লাগবে। আমরা যেমন বলি সংখ্যানুপাতিক পদ্ধতি না হলে না ভোট লাগবে, রিকল সিস্টেম করতে হবে, পুরো সিস্টেম পাল্টাইতে হবে। আমি সে আলোচনা এখন যাচ্ছি না। তাহলে এই আলোচনাগুলো যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করেন তাহলে বোধহয় দেখবেন যে রোডম্যাপের টাইম আমরা পেয়ে যাব। সুতরাং এই ধরনের রোডম্যাপ ছাড়া আপনি যদি আগাতে চান তাহলে কনফিউশন অনেক ক্রিয়েট হবে, এবং ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাবে। মনে রাখবেন, পতিত স্বৈরাচার আছে, আরও অপশক্তি আছে, বিরাজনীতিকরণ শক্তি আছে। সুতরাং আপনারা যেভাবে মনে করছেন, আমি জানি না যে মনে করছেন বলাটাও ঠিক হচ্ছে কিনা, স্মুথলি করে সব কাজ শেষ করে দেওয়া যাবে, ন, এটা আপনাদের দায়িত্ব না। সংস্কারের কাজগুলো আপনারা বলবেন কি কি করা দরকার, রিকমেন্ডেশন থাকবে আগামীতে নির্বাচিত সরকার তারা যাতে এই কাজ করে সেইটা করতে হবে। আপনারা রিকমেন্ডেশন দিতে পারেন। ওই যে আমি বললাম 2008 বা 1990 যে এই সরকারগুলো করে না, তা আমরা একটু রিভিজিট করবো, আমরা আত্মসমালোচনা করব। আমরা যদি অতীতের ত্রুটি থেকে থাকে কীভাবে তার থেকে মুক্ত হতে পারি আমরা দেখব। আপনারা বলেন,
আমরা ভোটের সময় জনগণের কাছে যে এই অঙ্গীকার করব, তারপরে যদি না করি, গণ অভ্যুত্থান তো প্রমাণ করেছে জনগণ তো রাখবে না। সুতরাং এইবারের গণ অভ্যুত্থান একটা বড় শিক্ষা হচ্ছে, কাজটা শুরু করেন আপনারা এবং সেইটা কাজটা শুরু করে রাজনীতিবিদদের একটা ভালো ভোটের ব্যবস্থা করেন, সেটাই হবে। আমি মনে করি এখন আকাঙ্ক্ষা শেষে ছোট্ট কথা বলে দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কি, এই কাজ তো আমি পলিটিক্যাল জায়গাটা বললাম, অন্যদিকে সময়ের জন্য যেতে পারলাম না, কিন্তু মনে রাখবেন এই কাজ করতে গেলে রাজনৈতিক দলকে আস্থায় নিতে হবে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে সেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে ইতিমধ্যে নিত্যপণ্য নিয়ে যে জটিলতা চলছে, দাম, সিন্ডিকেট ভাঙা হয় নাই, শ্রমিক অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছে, এইটাকে যদি ঠিক মতো ডিল না করতে পারেন, গ্রাম অঞ্চলে যদি প্রশ্ন উঠে দাঁড়ায় যে জনজীবনে তো শান্তি নাই, তাহলে কিন্তু এই যে সংস্কারের কাজ বা জনপ্রত্যাশার কাজ, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা দিয়ে অতীতে আর কেউ যাতে এ ধরনের স্বৈরাচারী ব্যবস্থা না কায়েম করতে পারি, আমরা ভিত্তি উচ্ছেদ করে বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে যেতে পারি, সেটা কিন্তু যেতে পারবো না, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো না। সুতরাং একটু আগে যে কথাগুলো বললাম, ওইটা করার সাথে সাথে অবশ্যই এই যে জিনিসপত্রের দামের ব্যাপারে দাম কমানো, সিন্ডিকেট ভাঙাসহ জনজীবনে যে ইমিডিয়েট সমস্যা, আর ছাত্রবাহী অন্যরা যেটা বললেন, সংস্কারের সেই আলোচনাগুলো আপনারা নিয়ে আসেন। স্বাস্থ্যক্ষেত্রে কী সংস্কার করবেন, শিক্ষাক্ষেত্রে কী করবেন, অন্যান্য ক্ষেত্রে কী করবেন, তাহলে সেইটা যদি একটা বড় জায়গায় রেখে যেতে পারেন, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম কর্তব্য। আশা করি এই কাজটুকুই অন্তর্বর্তীকালীন সরকার করবে, এই আকাঙ্ক্ষা পোষণ করে আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।